আরে আরে, মোস্তাকিম সাহেব যে হাসি থামিয়ে মিছে মিছে গম্ভীর হলো। ভেতরে যাননি কেন? আর একটু হলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতে এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখলো, ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরে একপাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেব নড়বড়ে দেহটা দুজন কনস্টেবলের ভাড়ে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু। ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল। তো যান, তাইলে আমার গাড়ি আসবে। ভিআইপি লোক তো। চোখ মারল কথা শেষে। খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দুলালো। ওরা চলে যেতে জয় পেছনে তাকায়। পুরনো দোতলার রুফটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চির উপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না আজ যাচ্ছে, যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসলো। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ বোধ হয় অন্তুর মতো হয়। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর উপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল, তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বুর, এরপর অন্তুকে ডাকা, বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না, কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বসলো মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। একরোখার মতো বলে উঠল মুস্তাকিন। আপনার ইচ্ছাটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার। বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরে কিছুক্ষণ পরে বলল, ইচ্ছে দুজনের দুটো, কারটাকে প্রাধান্য দেব? আমারটাকে? এ পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভাবছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছু করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম। যখন উপর মহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের। সিনিয়রদের কথা সামান্য করে সিনিয়রদের কথাও অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথা বলল না। তার নিজের কথা ভাবার অবকাশ নেই মস্তিষ্কে। সবটুকুই জায়গা ভিড়ে আছে আব্বুর কানে সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ, কুলসিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। তো অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতের তর্জনী আঙ্গুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, তারা চলছে। আর আসছে না দৃশ্যটা, সবটা অন্ধকার। রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল, এত তাড়াতাড়ি রাত নামলো, সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরে উল্টাতে মুস্তাকিন থমকালো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এতটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনার কে হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তুর জানে না ও। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশী তাকে হুমকি দেওয়া চিরকুট পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার ধুমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো?
মুস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজে যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথাই পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রায় বুপ্রেনফ্রিন ড্রাগস ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চেরাই আঘাতগুলোর চিহ্ন রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সার অবধি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতেই পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা। কিন্তু এসব কারা করেছে, কেন করেছে, এই প্রশ্ন উঠলেই চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু এখানে স্বয়ং আপনি তবু থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু, মানে মেয়েটার কি অবস্থা? অন্তু, মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত মানসিকতায় কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একঘেয়ে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নেই অফিসার। ওর কন্ডিশন যতটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার ইম্প্যাক্টেড ওর মানসিকতার উপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন অন্যরকম কোনো পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে, মানে। মুস্তাকিন থামল। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি। তবে অন্তুর এক্সাক্ট অবস্থা জানতে চাচ্ছি। আমিও জানি না কি হয়েছে, ওর কি অবস্থা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার। মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলিউশন আসছে মস্তিষ্কে। শি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখনও অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সবকিছু বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গিয়েছে, একটু কাউকে পাঠিয়ে দুধটা এনে দিতি। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না, আগে ছিল এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তর এত মারধর সহ্য করেও তুলিও বাড়িতে রয়ে গিয়েছিল। হামজা আনতে যায়নি, আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাওয়ার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ার পরিকল্পনা থাকে? এইসব বালবেটিরে বাচ্চা মানুষ করেছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে। হামজা তখনও বসেছিল সোফাতে। চিন্তিত মুখ, উদ্বেগে ভ্রু কুচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙ্গুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয়ই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার। তা আবার অহেতুক সব কারণে সব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির উপর খয়েরি রঙে একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গোয়ালের ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে। আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখলো। কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে উপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়া স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপোর থালা। আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙ্গুলের টিকা দেখে ঘাড় নেড়ে হাসলো। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকলো। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্যে। ডেরি ফার্মের পেছনে মাঝারদের রাস্তানা, সেখানে ঢুকতেই নাক কুচকে ফেললো রাহাত। ভাই কোণে ঢুকতেছেন? বাইরে খাড়াই এই দুধওয়ালা ব্যাটারে ডাইক্কা আনি আমি, গন্ধ লাগতেছে তো। জয় গুনগুন করে গান গাইছিল।
গোয়ালের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝলো না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে। লুঙ্গিতে কাঁচা মারতে মারতে এগিয়ে গেল ডেরি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেয়ালের দিকে। তখনও গান গাইছে। থেমে গেল, আবার গান ধরল। লুঙ্গির কাছা পেছনে গুজে এক লাফে চড়ে গেল প্রাচীরের উপর। অল্প একটু মাথা বের করে দেখলো ওপাশে মাঠে একটা গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়। সেখানে মাঝার শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষ রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতি সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে সে মাঝারের সাথে তার ভালো সম্পর্ক। আবার তলে তলে হামজা ও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের উপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহাত মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে এটা বোধহয় খুব সস্তা, তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের উপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনোদিনও কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেওয়াকে সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজের সেই গুণটাকে সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, শোন, কোন ভাই? বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বের হয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেইন। নিঃশব্দ শীতের রাত। 1:30 পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনি ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার, খুব মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব ভৎসনা করেছিলেন তাকে। অন্তিক জব্বর তেরা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে শেষ হইতে পারত না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকু এড়িয়ে গিয়েছিল। জিদের বসে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপলো। সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার। কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরে করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেন মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানের হওয়ার কথা তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলে খেয়ে ফেলতো। দোকানে ভাটা পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানাকড়ি আসার প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো, পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে একথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে সে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠছিল মার্জিয়া জেদিমে। তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে ভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুনে শুধু গজরাতে পেরেছে। সেই বাড়ির লোকদের দায়ী করতো সেই অবস্থার জন্যে। অন্তু এবং ওর বাবা মাকে এজন্য সহ্যই করতে পারেনি কোনোদিনও। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নার আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিনও আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায়ে মূল্য চুকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের সাথে? বোন হিসেবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়, ছোটবেলার সেই সব সুন্দর খুনসুটির দায়, কিসের দায় চুকিয়েছে অন্তু?
দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তুর বুঝে আলতো করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের উপর এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটলো। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন, তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদে সেই মাঝরাতেই বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষের রাতের দিকে থামলো উল্লাস। তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়া পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তু বসে থাকে সেভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশ, তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্কে আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনো মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসলো। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অভাব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের উপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের উপর বিছানো কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে। আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন। অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। ছেলেদের কান্না টের পাওয়া যায় না। অন্তিক খুব জেদি ছিল। ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না। কোনোভাবেই কেউ খাওয়াতে পারতো না, যতক্ষণ আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন। খাওয়ার আগে ঠিক এভাবে আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত। কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তিকের ভেতরে যন্ত্রণা বাড়ছিল এতে। এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল। সকাল হলো, সে পা আর ছাড়েনি। কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো। পাগলের মতো প্রলাপ বকছিল। মার্জিয়াও এসে বসলো একটু বেলা বাড়লে। জেদি মেয়েটার মুখেও রা নেই, অপরাধীর মতো মুখ করে বসেছিল। বেলা 11টার দিকে মুস্তাকিন এলো। আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো। রাবেয়া চেয়ার এনে দিলেন। বসলো না সে চেয়ারে। যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল। চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব। হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো। আখির কেসটা কত দূর এগুলো অফিসার? কেস টানার জন্য দড়ি লাগে, সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি। থেমে আছে, বলা চলে বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমি গিয়ে পাইনি। আপনি গিয়েছিলেন না? আমিও পাইনি। তাহলে যে জিজ্ঞেস করছেন? অন্তু কথা বলল না। তার মুখে পর্দা নেই, শুধু মাথায় ওড়না দেওয়া। অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না। সে নিজেই সময় নিয়ে বলল, এর মাঝে 3 দিন অলরেডি কেটে গেছে, আজ 4র্থ দিন। ওরা এই দুদিনে কোনো মুভমেন্ট দেখায়নি। ব্যাপারটা জটিল। অন্তিক এখন বাড়িতে, যদিও আমি কিছুই বুঝতে পারছি না। আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে আমার। ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে। আমি আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে, যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই। মুস্তাকিন একটু ভেবে বলল, থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না। পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই। আর খবর পেয়েছি রাজন আজগর দিনাজপুর নেই। ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি। শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাবো। আর পলাশ অজগরের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনগতভাবে খানিক সময় আমরা চেয়ে নিব। মুস্তাকিন মাথা নাড়ল। কিছু সময় চুপ থেকেই বলল, আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপর, অন্তু? নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর। ভরসার প্রশ্ন উঠছে না অফিসার। তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা। আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছেন। আমাদের ব্যাপারটা তা নয়। আজ মুস্তাকিন অন্তুর জলদগম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল।
যার কথার ভার, চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল। অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লৌহখণ্ডের ন্যায় ক্ষয় হয়ে গেছিল সেদিন। মানসিকতায় এর শক্তির ওপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাঁচা গরনে পানির মতো কাজ করে। যত পানি দেবে তত মজবুত হবে যেন। অন্তুর পরীক্ষা আছে আজ। সে বের হবার সময় অন্তিক ডাকলো ও বহুত দিন পর অন্তিক ডাকলো। অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো। এই অবস্থায় একা যাবি না, চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি। অন্তু হেসে বলল, ধুর, বেটা গরুর দাঁত ধরে টানছিস কেন? তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে? আমি সোল্ড আউট রে। পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পল হিসেবে হয়ে গেছে। এখন আর প্রোডাক্ট স্টকে নেই, অলরেডি সোল্ড। তুই আরাম কর, আমি চলে আসবো। অন্তু হেসে ফেলল। অন্তিক মাথা নত করল না, লজ্জাও পেল না। সে তাকিয়ে দেখল অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া। অন্তুর কাছে সে গুরু ছিল, তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে। ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে। তার তো আরও বহু ভৎসনা প্রাপ্ত। বাপ মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই। এরকম ছোটখাটো কটূক্তিতে তার সুখ হচ্ছিল। অন্তুর কাছে মাথা আরও নত হয়ে আসছিল। মানুষ চিরকাল মোটেও নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না। নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে। ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কীট। অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ। পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্যে। মনোয়ারা রেহমান ওকে দেখে মৃদু হাসলেন। ভালো আছো? মলিন হাসিটা লুকিয়ে সে বলল, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো? মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন। এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা। অন্তুর মুখ খোলা, পর্দা নেই তাতে, তবে সংগোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটায়। মনোয়ারা কিছু বললেন বোধ হয়। কিছু বলবে অন্তু? তোমার সাথে এমন ইতস্তত বোধ যায় না। আমি তোমাকে স্পষ্ট ভাষী হিসেবে দেখতে চাইবো। আশ্বস্ত হয়ে বলল অন্তু। ম্যাম, আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন, ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার? সন্ধিহান স্বর মনোয়ারার। কেন জিজ্ঞেস করছো? অন্তু খানিকক্ষণ চুপ করে রইল, কিছু ভাবল। একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা। এরপর আচমকা সহজ গলায় বলল, জানি না, আসলে ওনার মেয়ের ওইভাবে মৃত্যু। ওনার মেয়ে? আখি ওনার মেয়ে ছিল? অন্তু অপ্রস্তুত হলো। জি ম্যাম, ওনার মেয়ে আখি। ও আচ্ছা, তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে? অন্তু কথা খুঁজে পেল না, আর প্রসঙ্গ এড়াতে বলল, আমাদের নতুন সাজেশন দেবার কথা ছিল না ম্যাম? বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা। শুনো মেয়ে, এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি, তবে না করে পারলাম না। তোমায় দেখে ঠিক লাগছে না। আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ। অন্তু হাসলো। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম। পড়ে নেবেন সবটা, আজ জোর করবেন না। আমার জন্য দোয়া করবেন। একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে। জিতবে কে? জীবনের সাথে নাকি জেতা যায় না? হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়বে? হারার জন্যে লড়াটা বোকামি হবে না? আবার না লড়ে জিতে যাওয়াটাও কি ছোটলোকি হবে না? ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে। মেরুদণ্ড বেগ শঙ্কিত হওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন। জয় 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 আমির। এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী। আজ দেখা হবে, না হবার চান্স বেশি। গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে। অন্তু হাসলো। এরা সুখী কারণ এরা খারাপ। অন্তু অবাক হলো। আশ্চর্য, সে নিজেও তো খারাপ, তবুও তার জীবনে এত ছঞ্চাট কিসের? নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি? নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর, হিংস্র আর কুটিল। আবার সময় সাপেক্ষে খুব দুর্বল। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু। দুর্বল কেন সে? পুরোপুরি খারাপ হতে হবে তাকে। গোটাটা আপাদমস্তক, প্রতিটা শিরার প্রবাহধারায় খারাপের তরল ঠুকাতে হবে। পলাশ ভালো আছে, জয় ভালো আছে। এই সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকে সুখী মানুষ। সেও সুখে থাকবে, শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকবে না কোথাও। নিজেকে এ পর্যায়ে পাগল মনে হলো অন্তুর। সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা। ক্লাবটাকে বেলুন, ফুল, বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে। এক গাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায়। বেশ কিছু ডেকচি, প্লেট, শামিয়ানা ইত্যাদিও দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে। অন্তুর বুকটা আবারও একটু কাঁপল। ক্লাবের সামনে কেউ নেই। দুপুর গড়ানোর সময়। সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন।
ঘরবাড়ি ওভাবেই পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। চাঁদনির কথা অন্তুর মাঝে মধ্যে মনে পড়ে। মেয়েটাকে একদিনে কেন জানি মনে ধরে গিয়েছিল। আর সালমা খালা, ওনার কান্না জড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তুর। অন্তুর চাঁদনিকে দরকার, ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে। অন্তু এটাও ভেবে বের করেছে এই 2 দিনে এসব তাদের পরিবারের সাথে শুধুই ঋণের টাকার দায়ে বোধহয় হয়নি। কিছু একটা ঘটে চলেছে পিঠপিছে, যা আন্দাজের বাইরে। কি হতো যদি জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করতো? ভাবতেই বিষিয়ে উঠল ভেতরে ভাবনাটা। এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে সুক্রিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা। তবু সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে, অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে। টিনের বেড়া কেটে বানানো দরজাটা চাপানো ছিল, তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতে কেমন ক্যারকার শব্দ করে উঠল। অন্তু সাবধান হলো। কোনো মতে ভেতরে মুখ দিতে একটা বিশ্রী গন্ধ এসে সুরসুর করে নাকের গভীরে প্রবেশ করলো। বমি এসে গেল অন্তুর। ওড়না তুলে নাকে চেপে ধরল। এই কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি? কিছু মরে পড়ে আছে নাকি? ঘরগুলো ফাঁকা, জিনিসপত্র কিছুই নেই। যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে নাকে আসছিল। মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে। চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানেও উকি দিল একবার। ফাঁকা সেসব। অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে, যেটা অন্তুর এর আগের বার এসেও দেখেছিল। ওভাবেই পড়ে আছে, শুধু ছাদ হয়েছে, নিচে মাটি। জানালা দরজা কিছুই নেই। কৌতূহল দামাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু। ইটের উপর ইট রেখে সিঁড়ি তৈরি করা, যেটা আগে ছিল বলে মনে পড়ল না। বালু বিছানো মেঝে, দুটো পাশাপাশি ঘর। এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল, অপর ঘরে যেতে একদম পেট গুলিয়ে এলো অন্তুর। শক্ত করে ওড়না চাপল নাকে। অবাক হয়ে দেখল ঘরটা একটা মাদুর, 2-3টা চটের বস্তা, চাটাই পিড়ি ইত্যাদি বিছানো। তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাচের বোতল, ক্যান। বোতলগুলো অ্যালকোহলের। মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল। একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে, তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি। একটু পরেই মাথায় এলো, এ তো কলকি, গাজার কলকি বা স্টিক তৈরি 3 কোণা আকৃতির মোড়ক। এসবের গন্ধও আসছে, তবে এমন বিশ্রী আর তীব্র যেন নয় যা নাকে আসছিল। এই ঘরের ফাঁকা জানালায় চাটাই বেঁধে দেওয়ায় ঘরের ভেতরে দিকটা অন্ধকার প্রায়। অন্তু আরও কিছুটা এগিয়ে গেল। গা গুলিয়ে এলোর। মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয়। অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো। সে আরেকটু ঝুঁকল। বেকারিগুলোতে যে পাতার উপরে করে বিস্কিট রুটি সেঁকতে দেওয়া হয় তন্দুরিতে, সেই পাতা। তার উপর ঘন শুকনো সাদা লালচের মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপ্টে আছে। সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায়। অন্তু বুঝতে পারছিল না জিনিসটা কি, আসলে কি লেগে আছে লোহার পাতাগুলোর উপর। খানিকক্ষণ চেয়ে রইল। কি ধরনের পদার্থ? কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য? হুট করে জট খুলল যেন। ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘেন্নায় গা ঝাঁকুনি দিয়ে উঠল। পায়ের পাতা শিরশির করে উঠল। পুরুষের বীর্য। অন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল। একটু ধাতস্থ হতেই ভাবনায় এলো, তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন? পরে বুঝতে পারল ওখানে পড়ে শুকিয়ে আছে রক্ত, পুজ এবং বীর্য। মানবদেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা 3টি পদার্থ এখানে পড়ে আছে। অন্তুর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে, লোমকূপগুলো শিওরে আছে, পেটে মোচড় দিয়ে আসছিল। এখানে কি হয়? মদ জুয়ার আসর বসে, তা তো বোঝা গেল না হয়, তবে এগুলো কি? কেন? কি ঘটে এখানে? নাকি সেই বেশি ভাবছে? হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে, বদ রক্ত আর পুঁজ ফেলা হয়েছে। তাহলে বীর্যের মতো এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে, এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু? কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায়? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আসরের আজান পড়ছিল। হাত ঠান্ডা হয়ে এসেছে, কেমন ঘোর লেগে গেছিল। সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়ে নিল। এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশে ক্লাব ঘর, কেউ দেখে ফেলবে তাকে। খানি খেটে তবে রাস্তায় উঠতে হয়। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি। আর ওই বাড়ির লোকগুলোই বা গেল কোথায়? কেউ জোর করে উঠিয়ে দিয়েছে? কারা উঠিয়ে দিয়েছে? ক্লাবের মালিকেরা? পাশের বাড়িতেই ঢুকলো সে দ্বিধা সংকোচ ঠেলে। কথায় কথায় জিজ্ঞাসা করলো, ওই বাড়ির লোকেরা কোথায় গেছে? বাড়ির মহিলা বললেন, হুট করে একদিন আইছিল, পরে আবার চলে গেছে হয়তো। কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে। অন্তুর চোখ মুখ কুঁচকে উঠল। মানে হুট করে এসেছিল মানে? সালমা খালা এখানকার বাসিন্দা না? ও মা, তা হবে কেন? কয়েক মাস আগেই তো আইছিল এখানে। অন্তু বুঝতে পারছিল না কিছুই। সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখছে, অর্থাৎ সেই দেখেছে প্রায় 2 বছর যাবৎ। এসেছে তারও আগে। আর জায়গা বিক্রি ওসব ঝামেলা অন্তুর অসহ্য লাগছিল ভাবতে। সামলালো নিজেকে।
আচ্ছা বুঝেছি, ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন? আর সোহেল ভাইয়া কি বিদেশ চলে যাবার পরে ওরা গেছে এখান থেকে? মহিলা বিরক্ত হলেন। বললাম তো, ওরা কারোর সাথে মিশতো না এদিকে। কেরা বিদেশ গেছে, কি দেশে আছে তা কেমনে বলবো। খালি ওই বাড়িতে থাকতো ওরা, এই জানি। আর আখির লাশ, মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা, নাকি তার আগে? সেসব অত জানি না, খালি জানি এখন আর থাকে না ওরা। মহিলা ক্যাটক্যাট করে উঠল। অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার উপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধারাম করে বাড়ি মারতে। মাথাটা জং ধরে আসছে। তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে? মুস্তাকিন বলেছিল এসেছে, তাহলে নিশ্চয়ই এসেছে। হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে, তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে। তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা। অন্তুর মাথায় আরেকটা প্যাচ খুলে গেল। নিশ্চয়ই জমি জমার ক্যাচাল মিটমাট হয়ে গেছে। আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না, জমি ফেরত পেলেও তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে। আর এমন অবস্থায় যে কেউই তাই করতো, এত বড় দাম চুকানোর পর কে এই জাহান্নামে পড়ে থাকে? অন্তুর খেয়াল এলো সালমা খালাকে আর ভার্সিটিতে দেখা যায় না, কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না। অর্থাৎ সে ভেতরে যেসব দেখলো সব এই জায়গার নতুন মালিকের কারসাজি। তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে? নিশ্চয়ই জানাবে। অন্তুর হুট করে একটা বিষয় মাথায় এলো। সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটা কি রক্তপুজ থেকে আসছিল? রক্ত, পুজ অথবা বীর্য, কোনোটা থেকেই অমন নাড়ি ভুড়ি উগড়ে আসা দুর্গন্ধ আসে না। আর এরকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে। জমিটা এক হিন্দু লোক কিনেছে। সেই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো? কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে? সোহেল কি আবার বৌমাকে ফেলে বিদেশে চলে গেছে? আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল, সেটাও এক রহস্য। চাঁদনিকে জিজ্ঞাসা করেও সেদিন উত্তর পায়নি। খুব সংযমিতভাবে এড়িয়ে গেছিল চাঁদনি বিষয়টা। সে দারুণ চাপা এবং অদ্ভুত। অন্তুর অনেক অনেক কিছুই জানার ছিল চাঁদনির কাছে, কিন্তু কোথায় পাবে ওদের? কোনো খোঁজ জানা নেই। থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবে গা ঘেমে উঠেছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো তীরের ফলার মতো, নাকের পাটা ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এইসব সময় নারী মনকে অন্তু ঘেন্না করে। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা। বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের উপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটুও উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা চলছিল খাঁটি শুদ্ধ ভাষায়। শিক্ষার প্রয়োগ করছিল খুব গুছিয়ে, আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে, আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। ওই হাসিটার জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশে পাশেই ছিল। মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে, দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল। কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটে টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল এই বাড়িতে রেখে এসেছি। এখানে এসব চলছে, এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল, অন্তু, মুখের ওড়না চেপে বাইরে বের হ।
অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবুও খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছন ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছে জীবনে, আর তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মানছি, কিন্তু তাই বলে এতটা বোধ হয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাপ, এখন আছি। মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যে পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দেই চলবে, তাই বলে তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না এমনটা মোটেও নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছেকৃত পাপ করব না আমি কখনো। করলেই বা কি, আর কিছু হারানো নেই। এখন যা হারাবে তার গায়ে লাগবে না, করতে পারিস। অন্তিক কেমন করে হেসে উঠল। তোর কথার এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথাই। মুখ ঢেকে ফেল অন্তু, তুই আমাকে ঘেন্না করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো, তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত করে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে, অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি, আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছা তোর আছে অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করতে পারবো, মাসুল দেব সব রকমের। তোর ঘেন্না কাটাতে বলবো আমার ওপর থেকে, শুধু মুখ ফিরে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে, ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাঝারের হাতে গুলি খাওয়ার লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না, আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছে। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে, পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর। ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল করতে যাইয়া আর এসব বাঁদরের পাল খাওয়াইতে পিকনিক এত করেছি। রান্নার হাত গ্রীষ্মকালীন আমার এত পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া করেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। একটা একা রাত কাটতেই চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল, আর মিনা আবার আইছিল এই বাড়ি? আচ্ছা, ওই ছেড়ে জীবনে দুঃখের কি খুব বেশি অভাব? দৌড়ি ছেড়ে মারা খেতে চারদিক যেয়েছে পরে, ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞাসা করল। ওখানে কেন গেছিল? জয় হাসল। হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছিলাম, সুন্দরী চিংড়িরা বেশি বোকা হয়। আসলে ওই শালি একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। সেরির ধান পড়ে চুলায়, ওই শালি পানি ঢালে বাঁচায়। তাহলে কি হইল? না জানি কিসব দৃশ্য দেখে আইছে। কলেজের ওজন কতখানি হলে এত কিছুর পরে থামেনি। এই তোরা কে ওই ছেড়ের যাইয়া কইয়া আসবি, ওর সামনে কি কি হতে পারে। তুই নিজে দেখেছিস ওকে? দুপুরে এখানে ঘুমিয়েছিলাম, বিকেলে উঠে পেছন বারান্দায় দাঁড়াতে এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসল। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল। এখনো কি সেসব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা। ওসব দেখেছে আমি নিশ্চিত, আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে, এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল। সাহসে যদি না থাকবো তাহলে কি আর তোমার মুখের খাবলা ধইরা থুতু ছেড়ে? ওইটারে তো বুঝা যায় মায়া কলেজে 12 হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, কামটা ভালো করেনি মাগার।
জয় হেসে ফেলল। হামজা জয় সেই হাসিটাই কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আধা খাওয়া সিগারেটটা 2 আঙ্গুলে চেপে ধরে নেভালো। তাতে বোধহয় হাতের পুরো চামড়াতে অল্পখানি শ্যাক লাগলো। আবারও তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজের থেকে খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাস্ট্রোতে ফেলে বলল, এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোরা কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখ কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। বসলো জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের উপর দিয়ে শিকলাকৃতির চেনটা ঝুলে আছে নিচের দিকে। তাতে ইংরেজি হরফ জেল লকেট। বাঁ হাতের রিসলেটটা কবজি থেকে কনুয়ের উপর পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তার উপর কালো জ্যাকেট পরেছে। পাড়া ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি শার্ট চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো, ঠোঁটের কোণে হাসি জমা থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের উপর করা সবটুকু ন্যায়পরায়ণতার হিসাব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করে নেবে এই হাসি দ্বারা। সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে করতেছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামাইসে কথা বলি। এ কবির, আমার জন্য একটা প্লেট আনতো, লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। এখানে এখন থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি। আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো আকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু করব না, এটা ঠিক না। 2 দিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরলে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই। অনেক দিন খেলি না। হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায়। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য, জঙ্গলিদের মতো করে খায় জয়। গপ গপ করে 1 প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়, লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটে ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? এখন আমরা ভাই ভাই, আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগরে এসে বুক জ্বলে ছাড়খার লতিফের। জয় গিলে যাচ্ছে ঠকঠক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে উঠে লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউকে, আপনাকেও করার কিছুই নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রূপটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু দিয়েছিল, আর ওই মেয়েটাই কাল পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের। তার রূপ কাঁপছে। জয় হাসলো। আপনারে হামজা ভাই এই মাসে বেশি ছুটিতে রেখেছে দলে যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমাকে বাঁচাতে গুলি খেয়েছিলেন। বদলে হামজা আপনার চিকিৎসা করেছে, সব ধরনের এক্সট্রা ট্রিটমেন্ট দিয়েছে, আপনার জন্য মাজারকে মেরে শত্রুতা বাড়িয়েছে। আর আপনি সেই মাজারের সাথে হাত মিলাইলেন। অবশ্যই কারণও আছে। সে আপনাকে ডেকে বুঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য মাজারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল বদনামি এবং শত্রুতা কামিয়েছি। এতটুকু দেখলেন আপনি? ইজ্জত রইল না শালার। মাজারের সাথে আপনি মিলেছিলেন গুলি খেয়ে। ওইদিকে পলাশ খাঙ্কের বাচ্চা দুমুখী পাগল শালা ছাওয়াটা সাইকো, ভাবে যে আমরা কিছুই বুঝি না, গু খাই। ও
ও আমাদের হাতে রেখে আসলে মাজারের সাথে কাজ করেছে। সেদিন এবার ওই শালার জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল। আর ওই সংকটের সময় আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কেন? এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। গুড নাইট লতিফ ভাই। তারপর আমার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল। জয়, বিশ্বাস করো জয়, আমি যাইনি। মারহাজ এসেছিল, আমি কিছু করিনি ওদের সাথে মিশে। খালি এতটুকু শুনেছি তুমি সেদিন ছিলাও এখানে। তা জানি আমি, কিন্তু 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 ছেলেবেলায় পড়েছিলাম ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল মহাদেশ আর মহাসাগর ঘরে। আজও আপনাকে জানিয়েছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেওয়া মূর্খতা হয়ে যায় না? এজন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার কমপ্লিট করলাম। তাছাড়া এসব ইস্যু না, ইস্যু হলো বিশ্বাসঘাতকতাদের। নাকি আপনার দৃষ্টিতেও ঘৃণা করে? ব্যস্ততার সাথে কবিরকে বলল। এই হন, শ্বশুর বাড়িতে কল কর, বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাওয়া গেছে। স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসে ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজে ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পাওয়া গেছে। ড্রাগস অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয়। স্যার ঘরের কার্নিশে কাফনের মতো মরণে কিছু একটা আছে। স্যার বিশ্রীর গন্ধ আছে, মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশই হব। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপড়, চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়ল ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরা খেয়ে বিদায় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের উপরে রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশি টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির উপর আঘাত করলো। গুংড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোরসন্ধির উপর কষে একটা রডের আঘাত লাগালো। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তারই ভালো করতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না। আর আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়ে বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না। এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়া আপনার পরিবার সম্পূর্ণ দায়িত্ব বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করে আয়। জ্ঞান ফেরার পর সিরিজন ওর কাছে থাকে, আবার জবানবন্দি দিলে ফেসে যাবা। এত তাড়াতাড়ি মারা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে সে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞাসা করে, ভাই পলাশ কি করছিল মেয়েটার সাথে? মানে আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিম উদ্দিন 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি রিপিট করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল, বেরাজার পেজ নিয়ে আয় আমার জন্য একটা। শ্বশুর আব্বার সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক হবে না। জয় ঘষে ঘষে দাঁত মাজলো, একটু পারফিউম মারলো শরীরে। কবির জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি যে পুলিশে ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর ক্যাডা খবর দিতে পারে পুলিশেরে? আসলে তো লাশ এখনো ওই ঘরেই আছে। আর্মিনের দোষ দিয়ে দিবে কি কেস? পলাশ পাগল কিন্তু জানে আর্মিনও বাড়িতে গিয়েছিল, ও সব দেখেছে। বলে দিই যে ওই শালি পুলিশের খবর দিয়েছে। যে বলিটা আগের বার দেয়নি শালিরে, এবার দিয়ে দিবে। আমি এইচডি সাইসিবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন ও সত্যি আর মিথ্যা বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে। সে জিজ্ঞাসা করলো, সত্যি ভাই? না মিথ্যে। বিশ্বাস করলো কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ করে থেকে হট করে কিছু মনে পড়েছে, এমন ব্যস্ত হয়ে পড়ল। ভাই ওই বাড়ির জমি তো আপনাদের নামে এখন,
তাই না? তাইলে পুলিশ যদি জিজ্ঞাসা যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কী করে ঘটলো, মানে ফেঁসে যাবেন না? জয় উঠে দাঁড়ালো। তোকে কে বলেছে জমি আমাদের? না মানে এই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি এই জমি আপনারা দখল করেছেন শেষমেশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো। রাজনীতি বুঝি না রে পাগলা। জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটাও হয়ে গেছে। তাইলে ওই মহিলারা থাকতো যে? হ্যাঁ, ওসব গল্প বানা হয়েছিল। এখানে বেনিফিট পলাশ এবং আমাদের সামান। পলাশ তার জমি ফাঁকা করে ফেলবে সামাজিক উপায়ে, খুব যুক্তিযুক্তভাবে। আবার কেউ জানলো না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনে সংসদ নির্বাচনে এটা আসুন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই। পলাশ আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এসবের কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, আপনি যে হুট করে এইসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের উপরে থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাববো। এখন থেকে নতুন করে খেলতে হবে আবার। অনেক দিন খেলি না, লোক আমাকে হালকা ভেবে নিচ্ছে রে আজকাল। পুলিশ এলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটাও জানা নেই কারো। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের উপর। সকলে নাক চেপে ধরে ভেতরে ঢুকলো শুধু জয় বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের উপর থেকে মোড়ানো মানব দেহের মতো বস্তুটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্ত পুঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুললো সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞাসা করে, ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ আসবে বোধ হয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞাসা করে, ভাই এই মার্ডারটা কে করেছে? আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি ভাই কোনটা আপনি করেছেন? না, প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞাসা করলো, তাইলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পেলাম। আমার মনে হয় আপনি আগেও জানতেন। জয় হাসলো। তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে বলল কবির, মানে বুঝিনি। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনার দেখে রাখতে বলছে, আবার কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙ্গুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি, সায়েন্সে মাস্টার কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হলো। অমনে ভ্যাবলার মতো চাইয়া আসো কেন বাল? নিজের ঢোল নিজে পিটাইলে ও ঢোলে মরচে ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাস করি নাই? করেছি তো, যা অল্প একটু তুলে আন। ওয়াক থু, চি, এইসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে? বিনা তেলের অমলেট। পজিটিভ ভাবতে শেখ। যা পাল্টা ভাবছিস তা নয় এটা। আমি নিশ্চিত, আর একটু নিশ্চিত হই। জান আন যা। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়।
কবির নাক কুচকে চোখ বুজে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে, একটা সাধারণ বিষয়কে ঘুরিয়ে বেছে ভেবে সমাধান করে বের করতে পারে না, সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হবে কোন দুঃখে? এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় না আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টো পাল্টা ভেবে বাইরে যায় দাঁড়ায় রইল। আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই কি এটা? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা। পদার্থটি দু আঙ্গুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটনিক লিকুইড। কি কাম এটার? এটা এখানে কি করতেছে? লুডো খেলতেছি বসে, খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, মেলা ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ, ওরে কি আমি শখে পাগল কই? শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলো দুনিয়া আবিষ্কারে হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে, ব্রেন থেকে ঠিকমতো হরমোন বয় না, পার্টিকুলারলি যখন অকাম করে, তারপর একেবারে চারটি বাটি গোল হইয়া যায়। খুন করে আলোর সামনে গেলে পাগল হয় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চয়ই এখানে বৈশা ওই হরমোন লিকুইড পুশ করেছে, কয়েক বোতল গিলেছে, এরপর যাইয়া মরার মতো ঘুমাই পড়েছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়। এবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এমন মেন্টালিটির কেস নাই। আমার শাল টান, জ্বর ঠান্ডা লাগলে তোরও ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজসেবার নাটক করি, কি আর করার। কবিরের যেন বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ, পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো ওখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞাসা করলো না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে। দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর। তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্র নেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটুও আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো। ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহবা কামড়ালেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন, তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে, এই কাহিনী জানানো হয়েছে মানুষকে। অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকম ভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা সে ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে এবং এই জমির প্যাচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে। তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশদের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল, তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে, এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এত দূর গেছে, তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলা কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই, তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি মাছ দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনোভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তুর পরীক্ষা ছিল আর একটা ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এই ব্যাপারে অন্তু সংশয়ের হয়ে গেল।
আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতেও হাসি পেল অন্তুর। হুট করে এর জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। পাড়ার লোক জানে আমজাদ সাহেব জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকল একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির উপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবতে সে হামলে পড়বে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছেন যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা ওমলেসি 40 মিলিগ্রামের ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনে স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতে প্রশ্ন ছুড়ল। অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়। অন্তিক নির্লজ্জের মতো হাসলো। যদি বাপের বাড়ি থেকে এক পোটলা সোনা এনে দিয়েও যদি বলো নাও এইগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মরদ নেই, তাহলে বোধহয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো 2 দিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের উপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি, সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি অতটা অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস? পলাশের ছেলে চাঁদা দিতে আরো ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরো কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়েছি। অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্যও করতো। আর এই কৃতজ্ঞতায় ওর সব অশুভতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরো বাড়লো। মেয়েটা বহু ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে। আবার ওই হাল দেখে আমার এই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো ও। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে পারি না। বোনের গয়না এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শাশুড়ির থেকে তালাক দেওয়ার কথা বলেছিল গয়না ফেরত না দিতে পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তুর দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিচ্ছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসলো অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন যেন তুচ্ছ লাগে আমার জীবন খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ? না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে মরতে পারলে ভালো লাগবে আমার। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ার, কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলেই ফিরে আসবো আমরা। যত দূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখলো অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য।
পড়ায় মনোযোগ পেল না। কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরে পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছা করছে অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে আছে। কাল বৈশাখী ধেয়ে আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠেছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওইদিকে গেট ধাক্কানোর মাত্র ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনোরকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকেছে, বলেন তো আমরা আসছি। অন্তুর হাতের আঙ্গুলে ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভিতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হইছে, ওনাকে এখন দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুবই দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাতের পারফরমেন্স ভালো ছিল, সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামলে নেয় নিজেকে। তো আপনার ভাষ্য মতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা? রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? অন্তু নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবে না যেন। ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে কেন ঢুকেছেন? কোন সাহসে ঢুকেছেন? রাহাতের কান অব্দি পৌঁছালোই না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবারও ডাকে, জয় ভাই, ঘুমায় গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতরে ধুপ ধুপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবই ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখলো সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তার স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাসে আছড়ে পড়ে। জয় অন্তুকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আরমিন? এত লোকের ভিড় কেন? কি হইছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে এইটা ওই যে মেম্বারের ভাগ্নি না, জয়? ও, ঘুমটার তলে খ্যামটা চলে, মাইনসে কি আর এমনি কয়? এই যে শুনো সকলে, আজকা যা দেখতেছ নতুন কিচ্ছু না।
আমরা একদিন হেরে বাইর যাইয়াও ওই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি সি সি, থু, মাস্টারের মাইয়া। আবার মুখোশ পইরে বেড়ায়, কাউরে মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হেই আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকারই তো নাই, নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। একজন লোক জিজ্ঞাসা করে মহিলাকে, আগেও দেখছেন নাকি ওই চ্যাংড়ারে, মাইনে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্যেও তার অন্তর উপর। দেখছি মানে, ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইলো, হেও ভিতরে চইলে গেল, কিছু কইল না। ওই দিনই সন্দেহ হয়েছিল। আবার এই সেরি সেদিন দেখলাম মুখোশ না পইরাই বাইরেতে গুইরা এলো। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, এক রত্তিও ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকেও তোমায় থুতু দেবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় দু চোখ ভিজে ওঠে অন্তুর। একটা লোকের এত জেদ, নিজের অপরাজেয় অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা, আর শক্তিও তো অগাধ। বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্যে। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয়কে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের ছাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে। এই শরীরে এক ঘরে করো বাপু সকল, এইসব পাড়ার বদনাম করব। ও সেরি, এত দিহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু। ঘরে বেডা শোয়াইয়া রাখতে দিয়া বাপ মাই গেছে কোনে। সি 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 সি, বাপের জন্মে এইসব দেহি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কয় দরজা খুলতে তো দেরি লাগতেছে কে, সেই কখন আইসা এই দাঁড় করাইছ ডাকতেছিল, খেলে না তো খেলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোক বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান, তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা, গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হাঁ করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শুইয়ে রেখে আবার গোসল করে বের হয়েছে। গুঞ্জন উঠল, তাইলে কুকাম করে লাংরে বিছানায় শোয়াইয়া রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি, এরপর সেইখান থেকে বাইর হইয়া আইসো। ওরে সি সি সি। রব উঠল মন্তব্যের। অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়ে তাও পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গেলছে। অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরু হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সেই খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমে গেছে খেলা দেখতে। এক বৃদ্ধা আবার হৈ হৈ করে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।